আজকে সকালটাই শুরু হলো বৃষ্টি দিয়ে। নমস্কার, আমি সমীরণ, আর আমার প্রতিদিনের ডায়েরিতে আপনাদের আবার সবাইকে স্বাগত। আজ 19শে জুলাই 2026। আজকের দিনটা তো একদিক থেকে স্পেশালি, আজ বিশ্বকাপ ফুটবলের আজ ফাইনাল। সেই সঙ্গে সঙ্গে আজকে আমরাও ঠিক করেছি যে দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে একটা লং ড্রাইভে যাওয়ার। তবে বৃষ্টিটা কতখানি ভোগাবে সেটা বলতে পারছি না। দিন তো শুরু করলাম রোজকার মতোই। আজকে গাছগুলোতে আর জল দিলাম না, বারান্দাটাও আজ ধোয়াতে গেলাম না। সকালে ভগবানকে স্মরণ করে দিন শুরু করলাম। আজকে যেহেতু রবিবার, সেহেতু প্রত্যেক রবিবার আমার তো বাড়িঘর গোছানোর কাজ থাকে, কিন্তু আজকে সেই কাজ থেকে আমি কিছুটা অব্যাহতি নিয়েছি। তার কারণ এখন মনে হচ্ছে যে এখন যদি আমি এইসব কাজে হাত দিই, তারপর দুপুরবেলা বেরোতে দেরি হয়ে যাবে। আমাদের টার্গেট টাইম হচ্ছে 1টা, তবে আমার মনে হচ্ছে যেভাবে সব কিছু গড়াচ্ছে তাতে 2টোর আগে আমরা বেরোতে পারবো বলে মনে হয় না। দেখা যাক কী হয়। এমনিতে বৃষ্টির দিনে আমাদের দৈনন্দিন জীবনের যে গতি সেটা কিছুটা হলো একটু শ্লথ গতিতে চলে। আর যা বলা তাই হলো, দুপুর 2টোর সময় আমরা বেরোলাম। আমরা আজকে যাচ্ছি হাবিবপুর। অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছে ছিল ওখানকার মন্দিরটা দেখা, প্লাস এখন তো রথের সময়, তো ওটা যেহেতু জগন্নাথ দেবের মন্দির, সেই জন্য আমার মনে হয় ওখানে একটা বড়সড় রথের মেলাও বসেছে, যেটাও আমরা কোনোদিন দেখিনি। আমার সাধারণত গ্রামের দিকের এইসব মেলাগুলো দেখতে বেশ লাগে। আর বলতে বলতে আমরা এখন লেক টাউন ছাড়িয়ে চলে যাচ্ছি, একটু বাদেই এসে পড়বে এয়ারপোর্ট। তারপরে আমাদের ধরতে হবে NH34, মোস্ট প্রবলি NH34 আমাদেরকে ধরতে হবে। তো সেই মতো আমাদের গাড়িও এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আবার তারপরে আমাদেরকে ফাইনালি ধরতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এখন চলেছি কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের ওপর দিয়ে। আর কিছুক্ষণ আগে আমরা শ্যামনগর পেরিয়ে এলাম। এখনও প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করলে পরে আমরা পৌঁছে যাব হাবিবপুর, আমাদের গন্তব্যে। তাহলে চলুন আপনারাও চলুন আমাদের সঙ্গে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যারা চলাফেরা করেছেন তারাও জানেন যে এই রাস্তা দিয়ে চলার অভিজ্ঞতা কতখানি সুন্দর আর কতখানি মনে রাখার মতো। আমি তো 2-3বার গেছি। আমার প্রত্যেকটা যাত্রাপথে ভীষণ মসৃণ, ভীষণ সুশৃঙ্খল এবং নির্দিষ্ট সময়ে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। যাই হোক, এখন আমরা ধরে নিয়েছি NH34 কল্যাণী এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে। NH34 দিয়ে চলতে চলতে আমরা এখন চলে এসেছি হাবিবপুরের কাছাকাছি। আর বলতে বলতে চলেও এসেছি হাবিবপুর। এখানে এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকলে পরেই আমরা 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব মন্দিরে পৌঁছে গেলাম। এখানে পৌঁছতেই পার্কিংয়ের জন্য 30 টাকা জমা দিলাম সামনে যে ভদ্রলোক বসে আছেন ওনার কাছে, এবং তারপরে আমরা পৌঁছলাম মন্দিরের মধ্যে। মন্দিরের সামনেই রয়েছে একটি মহাপ্রসাদের কাউন্টার। তবে আমরা তো গেছি বিকেল, তখন তো প্রসাদ দেওয়া হচ্ছিল না। এবং আরেক পাশে রয়েছে একটি সুভেনির শপ। এখান থেকে ইচ্ছে করলে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিতে পারেন, যেগুলো পুরোপুরি ইসকনের প্রোডাক্ট। শু স্ট্যান্ডের সামনে জুতো খুলে আমরা ঢুকে পড়লাম মন্দিরে। মন্দিরটি কংক্রিটের তৈরি, কিন্তু অসাধারণ সুন্দর। আর চারপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে যারা একটুখানি নির্জনতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু জায়গাটা এক্কেবারে আদর্শ। আর এই দেখুন মহাপ্রসাদের কাউন্টার। এখানে 100 টাকা থেকে শুরু করে সর্বাধিক 300 টাকা পর্যন্ত আপনি প্রসাদের কুপন পেতে পারবেন। প্রসাদ দেওয়া হয়, তারও একটা নির্দিষ্ট সময় আছে। দুপুর 12টার পর থেকে প্রসাদ দেওয়া হয়। এবং একটা যেটা সবচেয়ে হাইয়েস্ট পেড প্রসাদ, সেটা হচ্ছে মহাভোগ থালি। আমাদের ইচ্ছে ছিল এখানে ভোগ প্রসাদ পাওয়ার, কিন্তু যেহেতু আমরা বিকেলবেলার দিকে পৌঁছেছিলাম তখন আর প্রসাদ নেওয়ার কোনো স্কোপ ছিল না। আমরা ঢুকে পড়লাম মন্দিরে। প্রভু জগন্নাথ তো এখন মন্দিরে নেই। এখন এখানে রয়েছেন কৃষ্ণ বলরাম, রাধাকৃষ্ণ এবং গৌরনিতাই। এখানে আচার্য প্রভুপাদের যে মূর্তিটি থাকার কথা সেটিও নেই, তার জায়গায় একটি ছবি রয়েছে। আমার যতদূর মনে হলো সেটা যেখানে রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেব অস্থায়ীভাবে রয়েছেন সেইখানেই নিয়ে যাওয়া হয়েছে।
আমরা খোঁজ নিয়ে জানলাম যে রথের মেলাটি আশেপাশে হয় না, এটা হয় রানাঘাটে, একটু দূরে। এখান থেকে ওই 3-4 কিলোমিটারের মতো রাস্তা, 10 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। তো আমরা আগে মন্দিরটা ভালো করে ঘুরে দেখে তারপরে ওই রথের মেলাতে যাব। এখানে মাঝখানে রয়েছেন কৃষ্ণ বলরাম, এক পাশে রয়েছেন রাধাকৃষ্ণ এবং অন্যদিকে রয়েছেন গৌর নিতাই, এবং তারও নিচে রয়েছেন আর একটা ধাপে, সেখানে রয়েছেন পঞ্চতত্ত্ব এবং আচার্য প্রভুপাদের একটি ছোট্ট মূর্তি। ভীষণই সুন্দর ইস্কনের মন্দির যেরকম থাকে, সুন্দর ছিমছাম সুশৃঙ্খল, কোনো কিছুই মানে অগোছালো নয়, সেই রকমই এই মন্দিরটাও। আর এখানেও ভেতরে একটা সুভেনিয়ার শপ রয়েছে, তবে সেই সময় এখানে কেউ ছিলেন না বলে আমি কোনো জিনিসই আর দেখতে পেলাম না। দু একটা টুকটাক জিনিস নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে কেউই ছিলেন না। আমরা অগত্যা চলে গেলাম পাশে সুভেনিয়ার শপটিতে। এখানে জিনিসপত্র মোটামুটি রিজনেবল, আর এখানে প্রতিটি জিনিসই হচ্ছে ইসকনের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আপনারা বাইরে কোথাও পাবেন না। ওখান থেকে কিছু ধূপকাঠি কিনলাম। ধূপকাঠি কিনে আমরা মন্দিরটাকে প্রদক্ষিণ করতে আরম্ভ করলাম, কারণ যা আছে এই মন্দিরের চারপাশ দিয়েই রয়েছে। মন্দিরের সামনে রয়েছে এরকম একটা তুলসী গাছের বন, একটা টবে লম্বা করে সারিবদ্ধ কিছু বৃন্দাবন তুলসী লাগিয়ে রাখা হয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আমারও একসময় ইচ্ছে ছিল যে বাড়িতে এরকম একটা তুলসীর বন তৈরি করার, কিন্তু তুলসী গাছ একটা হলে সেখান থেকে 10টা হতে বেশি তো সময় লাগে না। তো সেই ভাবনাটা আমার মন থেকে কিছুটা হলেও সরিয়ে রাখতে হয়েছে, কারণ আমার কাছে এতটা জায়গা নেই। প্রাত্যহিক নিত্য পুজোর ফুলের জন্য আমাকে সাধারণত ফুল গাছে মানে ফুলের চাষই করতে হয়, অন্যান্য জিনিস লাগানোর মতো স্কোপ আমার নেই। চলে আসলাম এই মহাপ্রসাদের আউটলেটটাতে। এখানে বিভিন্ন ধরনের শুকনো মহাপ্রসাদ তখন রয়েছে, তবে বুবু কিছুই কিনতে চাইলো না, বললো এগুলো সাংঘাতিক মিষ্টি, আমাদের খাওয়া উচিত নয়। সুতরাং সেদিক থেকে চোখ ফিরিয়ে আমরা চললাম মন্দিরের চারপাশটা একবার ভালো করে ঘুরে দেখতে। এইখানে রয়েছে সেই মহাপ্রসাদের কাউন্টার, এখান থেকে নির্দিষ্ট সময়ে কাউন্টার থেকে কুপন সংগ্রহ করলে পরে প্রসাদ পাওয়া যায়। আর আপনার বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান থাকে যেখানে আপনি আপনার অভ্যাগতদের এই মহাপ্রসাদ সেবা করাতে চান, সেটাও আপনি এখানে অর্ডার দিয়ে করাতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে প্রসাদ আপনার বাড়ির অতিথি অভ্যাগতদের জন্য নিয়েও যেতে পারেন। আর ভেতরে রয়েছে একটি ডাইনিং হল। আমি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় ওই যে হলুদ রঙের যে ঘরগুলো দেখা যাচ্ছে, ওগুলোই হচ্ছে ডাইনিং হল। এইগুলোর মধ্যে বেশ কিছু জায়গা আছে যেগুলি কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ যেগুলো আমার মনে হয় বেশি দামের থালি, অর্থাৎ 300 টাকা দামের যে থালি, সেটার কুপন যদি কাটেন তাহলে আপনি একটা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে বসার জায়গা পাবেন, এরকমই ব্যবস্থা। আর বাইরের দিকেও একটা বসার জায়গা রয়েছে দেখলাম। আর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশে প্রচুর ফল আর ফুলের গাছ নজরে পড়লো। একটা তো লেবু গাছ দেখলাম, তাতে এত লেবু ফুলে আছে যে কি বলবো। এই যে সেই এইটা একটা পেয়ারা গাছ, এখানেও দেখলাম গাছে প্রচুর পেয়ারা ফুলে রয়েছে। এখানে সবই যা ফল হচ্ছে বা ফুল ফুটছে সবই ভগবানের সেবায় চলে যায়। আর পেছন দিকে রয়েছে এনাদের গেস্ট হাউস বা অতিথিশালা। এখানে একটি এসি রুমের রেন্ট হচ্ছে 1000 টাকা এবং নন এসি রুমের রেন্ট হচ্ছে 800 টাকা। তার সঙ্গে অবশ্যই অ্যাটাচড বাথ এবং কমন ব্যালকনি রয়েছে। এখানে ইচ্ছে করলে আপনারা বুকিং করে আসতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানকার আতিথেয়তা উপভোগ করতে পারেন। আমি আবারও বলছি, যারা নির্জনতা পছন্দ করেন বা নির্জনে ভগবানের আরাধনা করতে চান, তাদের পক্ষে কিন্তু এই জায়গাটি আদর্শ। আর এখন তো বর্ষাকাল, চারপাশটা এত সবুজ হয়ে রয়েছে যে কি বলবো, মানে ছেড়ে আসতেই ইচ্ছে করছিল না। তবে একটা জিনিস ঠিক, যেটা আমার বাড়িতেও সবাই বলল, যে ইসকনে যেমন বসলে পরে সময় কেটে যায়, এখানে কিন্তু আপনাকে ঈশ্বরের মন চিন্তাতেই সময়টা কাটাতে হবে।
অতিথিশালার সামনে একটা বিশাল কদম গাছ দেখলাম, তার পাশে তো একটা কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে রয়েছে, সেটা আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন। আর এর ভিতরে একটা গোশালাও আছে, আমরা চেষ্টা করছিলাম সেই গোশালাটা খুঁজে বার করার। কিছুটা এগিয়ে যেতেই আমাদের গোশালাটা নজরে পড়লো বটে। আর এটা হচ্ছে এখানকার অফিস, যেটা ওই অতিথিশালার নিচেই রয়েছে। আর এই ফোন নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন, যদি কখনো এখানে যান বা এখানে থাকতে চান তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা রুম বুক করতে পারবেন। আর ওই দেখুন পেছন দিকেও একটা থাকার জায়গা আছে, সেখানে প্রচুর হনুমান এখানে সারিবদ্ধভাবে বসে রয়েছে। এরাও কৃষ্ণ ভক্ত, এরা কিন্তু কাউকে কোনো বিরক্ত করছে না। আর এই যে রাস্তাটা সামনের দিকে চলে গেছে, এটাই গোশালার রাস্তা। সামনে দেখলাম একটি ভ্যান, তার উপর দুটো ঘুঘু চড়ে বেড়াচ্ছে। আজকে মন্দিরে সেই রকম দর্শনার্থী খুব একটা নেই, কারণ এখন যেহেতু একটা রথযাত্রার সময়, সেই জন্য সমস্ত মানুষজন সেই রথের মেলাতেই গিয়ে ভিড় জমাচ্ছেন। আর এখানে আর একটা জিনিসও নজরে পড়লো, এনারা গোবর গ্যাসের একটা প্লান্ট তৈরি করেছেন। এখানে যা কিছু রান্নাবান্না হয় সব কিন্তু এই গোবর গ্যাসেই হয়, অর্থাৎ এরা নিজেদের জ্বালানি নিজেরাই এখানে উৎপাদন করেন। এটা মানে একটা ভীষণ ভালো একটা ব্যাপার। আর এই হচ্ছে এনাদের গোশালা। এখানে প্রচুর গোমাতাকে এরা সযত্নে লালন পালন করেন। ইসকনে যেমন প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোমাতাদের লালন পালন করা হয়, ইসকন বলতে আমি ইসকন মায়াপুরের কথাই বলছি, এখানেও ঠিক তেমনটাই করা হয়। এখানে সব গোমাতাদেরই প্রচণ্ড যত্ন সহকারে তাদেরকে এখানে রাখা হয়। এখানে মোটামুটি আমার যা দেখে মনে হলো অন্তত 50টার মতো গোমাতা তো আছেনই, তার বেশিও হতে পারে সংখ্যাটা। আমরা যখন গেছি তখন ওনাদের আহারের সময়, ওনারা সবাই আহারে ব্যস্ত ছিলেন, আমরা তাই ওনাদেরকে আর ডিস্টার্ব করলাম না। এরপর ওখান থেকে বেরিয়ে মন্দিরের পেছন দিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই ভেতর দিকটাতে তো একটা পার্কিং এরিয়া আছে, তারপরেও রয়েছে এখানে একটা বিশেষ মঞ্চ। কোনো উৎসব অনুষ্ঠানে এইখানে সাধারণত ভক্ত সমাবেশ হয়ে থাকে। আর তার পাশেই রয়েছে একটি বিশাল প্রসাদ নেওয়ার জায়গা। এখানে এত গাছ রয়েছে, মানে দিনের বেলাও আকাশটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না। এমনিতেই বর্ষাকালে তো গাছের বাড়বাড়ন্ত একটু বেশি হয়। এখানে দেখুন কি সুন্দর কলা হয়ে রয়েছে, সবই শ্রীকৃষ্ণ বা ভগবানের প্রসাদের জন্য নির্দিষ্ট। আর এই হচ্ছে সেই বিশাল একটা জায়গা, যেখানে একটা মঞ্চ করা আছে এক পাশে এবং অন্যদিকে একটা বিশাল জায়গা ছাউনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে এই যে বাড়িগুলো দেখছেন, এখানকার সাধু মহান্তরা বা মহারাজরা থাকেন, এটা তাদের থাকার জায়গা। এখানে বিকেলবেলা আপনি বসেও ভাগবত চিন্তায় নিজেকে মগ্ন রাখতে পারেন। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটা বিনামূল্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন কাউন্টার। কোনো উৎসব অনুষ্ঠানে যখন এখানে কোনো ভান্ডারা হয় তখন এখান থেকে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়। এখানে কিছু ভক্ত আজকে এসেছিলেন। আর এইটা হচ্ছে ওই ভান্ডারা প্রসাদ তৈরি করার রান্নাঘর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বুথের মতো, ওখান থেকেই প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়। ভেতরের জায়গাটা কিন্তু অনেক বড়। আর এর মধ্যে আর একটা দিকে প্রচুর শাকসবজিও ফলানো হচ্ছে। এখানে যে সমস্ত তরিতরকারিগুলি ভোগে ব্যবহার করা হয় অধিকাংশই কিন্তু এখান থেকেই সেটা উৎপাদন করা হয়। আর এই দেখুন একটা সবেদা গাছ, ডালে সবেদা ফুলে রয়েছে। প্রত্যেকটা ডালের মধ্যেই দেখলাম একটা একটা করে সবেদা। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিক থেকে মন্দিরটাকে ঠিক এরকম দেখায়। আমি আগেই বলেছিলাম এটা কংক্রিটের তৈরি একটা মন্দির, কিন্তু অসাধারণ শিল্প নৈপুণ্যে মন্দিরটা তৈরি। আর এই দেখুন একটা লেবু গাছ, কত লেবু ফুলে রয়েছে। সামনের দিকে লেবুগুলো তোলা হয়ে গেছে, কিন্তু পেছন দিকের লেবুগুলোতে এখনও হাত পড়েনি, সেখানে অসংখ্য লেবু ফলে আছে দেখলাম। আমাদের মন্দির দর্শন মোটামুটি হয়ে গেল, এবার এখান থেকে বেরোনোর পালা। এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা মন্দিরে গেছিলাম,
গোপীচাঁদের মন্দিরে। সেই মন্দিরটার ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আপনাদের সামনে ফিরে আসছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মন্দির থেকে বেরোনোর মুখেই দেখলাম একটা দাতব্য চিকিৎসালয়। এখানে বিনামূল্যে এখানকার স্থানীয় অধিবাসীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আজ তাহলে আসি, শ্রী মন্দিরকে আরেকবার প্রণাম করলাম। জয় নিতাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। আর আবারও বলছি, যদি আমার এই ছোট্ট প্রচেষ্টাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুত্বের হাতটি আমার দিকে বাড়িয়ে দেবেন। আজ আসি, নমস্কার।